আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, এদিকে একের পর এক মামলায় খালাস পাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগে ফেরাতে দিল্লিতে বৈঠক করবেন খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। অবশেষে ড ইউনূসকে ফাঁসিয়ে দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এবার জানিয়ে দিব, না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান। পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একের পর এক মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের অব্যাহতি পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলের দাবি, এসব মামলার অনেকগুলোর ক্ষেত্রেই তদন্তকারী সংস্থাগুলো পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে, ফলে চার্জশিট দাখিল করা সম্ভব হচ্ছে না এবং আদালত থেকে একের পর এক অব্যাহতি মিলছে। এই প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে যে বিগত সময়ে সংঘটিত তথাকথিত জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব কেন্দ্র করে যেসব মামলা দায়ের করা হয়েছিল তার একটি বড় অংশই ছিল সাজানো বা ভিত্তিহীন। এসব মামলার ভিত্তিতে ফাঁসির রায়, যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন কঠোর শাস্তির আদেশ দেওয়া হলেও এখন তদন্তের অগ্রগতিতে সেসব মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কেরানীগঞ্জের জিহাদ হত্যা মামলাটি এই বিতর্ককে আরও তীব্র করেছে। অভিযোগ অনুযায়ী মামলায় যাকে নিহত দেখানো হয়েছিল সেই ব্যক্তি নিজেই আদালতে হাজির হয়ে জানান যে তিনি জীবিত। তিনি বলেন তিনি অন্যত্র আহত হয়েছিলেন, কিন্তু তাকে হত্যা মামলার শিকার বানানো হয়েছে। এই ঘটনাটি বিচার ব্যবস্থার জন্য একটি অস্বাভাবিক ও বিতর্কিত দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অনেকেই এটিকে একটি বড় ধরনের তদন্তগত ব্যর্থতা বা পরিকল্পিত বিভ্রান্তির উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর তদন্ত প্রতিবেদনের কথাও এখানে উল্লেখ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক মামলায় কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী প্রায় ৫৬% মামলায় অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও অনেক আসামির পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে। আরও গুরুতর অভিযোগ হচ্ছে, ঢাকায় সংঘটিত ঘটনাগুলোর মামলায় দেশের বিভিন্ন জেলার যেমন চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও কুমিল্লার মানুষদের আসামি করা হয়েছে, যাদের অনেকেই ঘটনার সময় ঢাকায় উপস্থিত ছিলেন না। এতে করে একটি সংগঠিতভাবে মামলা দায়েরের মাধ্যমে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে হয়রানির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের একটি হামলার মামলায় ২৫০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তদন্তে বাদী ও সাক্ষীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে দাবি উঠেছে। এই ধরনের ঘটনা মামলাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও সন্দেহ তৈরি করছে। এই পরিস্থিতিতে বহু সাধারণ মানুষ, সাংবাদিক, শিক্ষক এবং রাজনৈতিক কর্মী দীর্ঘ সময় ধরে কারাগারে আটক থাকার বিষয়টিও সামনে এসেছে। উদাহরণ হিসেবে রুস্তম আলীর মতো একজন সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলা দায়ের করা হয় এবং তিনি দীর্ঘ সময় কারাভোগ করেন। অভিযোগ রয়েছে, একই ঘটনার জন্য ভিন্ন ভিন্ন থানায় একাধিক মামলা করা হয়েছে, এমনকি নিহতের পরিবারের কেউ মামলা না করলেও অন্য কেউ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে একটি সংগঠিত চক্রের মাধ্যমে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা। এই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমানের ভারত সফরকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। তার এই সফরকে কেউ কেউ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখলেও অন্য একটি মহল মনে করছে এর পেছনে রাজনৈতিক সমঝোতার বিষয় থাকতে পারে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুঞ্জন আলোচনায় এসেছে, যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে সরকারের ভেতরেই কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ তাকে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলছে। বিশেষ করে গণভোট ইস্যু নিয়ে বিভক্তি ও বিরোধ দেখা দিয়েছে বলে দাবি করা হচ্ছে। গণভোট প্রসঙ্গে বলা হচ্ছে, এই প্রক্রিয়াটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে একটি বড় রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে। বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এই গণভোটকে অসাংবিধানিক বলেও অভিহিত করা হয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। একদিকে মামলার বৈধতা ও তদন্তের চর্চা নিয়ে প্রশ্ন উঠছে,
অন্যদিকে কূটনৈতিক তৎপরতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতে রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করা। অভিযোগগুলো সত্য বা মিথ্যা যাই হোক না কেন, একটি নিরপেক্ষ ও শক্তিশালী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তথ্যপ্রবাহ যেমন দ্রুত হচ্ছে, তেমনি ভুয়া তথ্য ছড়ানোর ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘিরে গুজব, বিভ্রান্তিকর পোস্ট এবং ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার প্রবণতা এখন একটি বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। সম্প্রতি এমনই একটি ঘটনায় আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হতে দেখা যায়, যেখানে মূল ধারার টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এর ডিজাইন ব্যবহার করা হয়েছে বলে মনে হয়। সেই ফটোকার্ডে বড় করে লেখা, না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান। উপস্থাপনাটি এমনভাবে করা হয় যেন এটি একটি ব্রেকিং নিউজ বা নিশ্চিত সংবাদ। এই ধরনের ভিজুয়াল কন্টেন্ট সাধারণত খুব দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকেই যাচাই না করেই সেটি শেয়ার করে ফেলেন। ফলে অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই দাবির সত্যতা যাচাই করতে মাঠে নামে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শামীম ওসমানকে নিয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রথমেই তারা ফটোকার্ডে ব্যবহৃত উৎস যাচাই করে। যেহেতু এতে যমুনা টিভির নাম ও লোগো ব্যবহার করা হয়েছে, তাই সংশ্লিষ্ট গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ খতিয়ে দেখা হয়, কিন্তু সেখানে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। একইভাবে যমুনা টিভির অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এই দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। ফটোকার্ডটি গভীরভাবে বিশ্লেষণ করলে আরও কিছু অসঙ্গতি চোখে পড়ে। যমুনা টিভির আসল ফটোকার্ডগুলোতে নির্দিষ্ট স্টাইল, ফন্ট এবং লেআউট ব্যবহৃত হয়, যা দীর্ঘদিন ধরে তাদের ব্র্যান্ড পরিচয়ের অংশ। কিন্তু ভাইরাল হওয়া ফটোকার্ডটিতে সেই স্টাইলের সঙ্গে মেল নেই। বিশেষ করে শিরোনামের ফন্ট এবং টেক্সট বিন্যাসে পার্থক্য লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে এটি আসল ডিজাইন নয়, বরং কোনো ব্যক্তি বা গোষ্ঠী ডিজিটাল টুল ব্যবহার করে যমুনা টিভির ডিজাইন নকল করে এই ভুয়া কন্টেন্ট তৈরি করেছে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে তা একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এই ক্ষেত্রে দেশের অন্য কোনো টেলিভিশন চ্যানেল, জাতীয় পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালেও শামীম ওসমানের মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই। ফলে এটি নিশ্চিতভাবে বলা যায়, পুরো ঘটনাটি একটি ভিত্তিহীন গুজব। বিশেষজ্ঞদের মতে এই ধরনের গুজব ছড়ানোর পেছনে বিভিন্ন উদ্দেশ্য কাজ করে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলে এই প্রবণতা আরও বাড়ে। অনেক সময় রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা, কোনো ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টি করাই এসব গুজবের উদ্দেশ্য হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে শুধু অনলাইন এনগেজমেন্ট বাড়ানোর জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করা হয়। পরিচিত গণমাধ্যমের নাম ও ডিজাইন ব্যবহার করলে মানুষ সহজেই তা বিশ্বাস করে, যা গুজব ছড়ানোকে আরও সহজ করে তোলে। এই ধরনের ভুয়া তথ্য থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে কিছু বিষয় অনুসরণ করা জরুরি। প্রথমত, কোনো চাঞ্চল্যকর খবর দেখলে তাৎক্ষণিকভাবে বিশ্বাস না করে যাচাই করতে হবে। সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল পেজে গিয়ে খবরটি আছে কিনা তা দেখা উচিত। দ্বিতীয়ত, ফটোকার্ডের ডিজাইন খেয়াল করা দরকার। বানান ভুল, ফন্টের অমিল বা লোগোর ভিন্নতা থাকলে সেটি সন্দেহজনক হতে পারে। তৃতীয়ত, নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্য অনুসরণ করা উচিত। তারা নিয়মিত এ ধরনের গুজব যাচাই করে সত্যতা তুলে ধরে। সব দিক বিবেচনায় এটি স্পষ্ট যে শামীম ওসমানের মৃত্যুর দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেনি এবং রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও দাবিটি অসত্য প্রমাণিত হয়েছে। ডিজিটাল যুগে তথ্যের পাশাপাশি ভুয়া তথ্য সমান গতিতে ছড়ায়। তাই সচেতনতা, যাচাই বাছাই এবং দায়িত্বশীল আচরণই পারে এই ধরনের বিভ্রান্তি প্রতিরোধ করতে।